গাজা এক অগ্নিগর্ভ ছিটমহল, যেখানে প্রতিটি দিন মৃত্যু আর প্রতিরোধের নতুন কাহিনী লেখে। অবরুদ্ধ শহরের ক্ষুধার্ত মানুষ যখন জীবনের জন্য লড়ছে, ঠিক তখনই মাটির নিচ থেকে উঠে আসছে আগুনের শিখা। দখলদার বাহিনীর উপর নেমে আসছে ধ্বংসের ঝড়, আর সেই ঝড়ে এবার ইসরায়েলি সেনারা 12 জন সেনা নিহত ও আহত। ইসরায়েলি গণমাধ্যম নিজেরাই স্বীকার করেছে, গাজায় প্রতিরোধ অভিযানে ইসরায়েলি সামরিক যান হামভি ধ্বংস হয়েছে বিস্ফোরকে। ঘটনাস্থলে নিহত হয়েছে 4 দখলদার সেনা, আহত হয়েছে আরো 8 জন। মিডিয়া এটিকে বলেছে অত্যন্ত কঠিন ক্ষতি। যে এলাকায় এই হামলা চালানো হয়েছিল সেটি ছিল দখলদারদের চোখে তথাকথিত নিরাপদ অঞ্চল, কিন্তু বাস্তবতা দেখালো উল্টো চিত্র। নিরাপত্তার ভেলকি ভেঙে চুরমার হয়ে গেল দখলদারদের অহংকার। ফিলিস্তিনি প্রতিরোধ বারবার বলেছে তাদের সংগ্রাম কেবল অস্ত্রের নয়, এই সংগ্রাম অস্তিত্বের। জনগণকে বাঁচাতে, মাটিকে রক্ষা করতে তারা অঙ্গীকারবদ্ধ। আর সেই অঙ্গীকারের আগুনেই এখন জ্বলছে গাজা, যেখানে দখলদার সেনারা খুঁজে পাচ্ছে শুধু পরাজয়ের ছায়া। নতুন বার্তা দিল আল মুজাহিদিন ব্রিগেড। তারা জানালো, আল জাইতুন পাড়ায় একটি সায়ের চার্জ দিয়ে সোজা আঘাত করেছে ইসরায়েলের ভয়ঙ্কর মেরকাভা ট্যাঙ্কে। ফিলিস্তিনের হাতে তৈরি বিস্ফোরকে গিলে নিল দখলদার বাহিনীর লৌহদেহী দানবকে। এতেই শেষ নয়, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের বজ্রধ্বনি কাঁপিয়েছে দক্ষিণ গাজা। খান ইউনিসের দক্ষিণে মুরাজ্জা জংশনের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে একের পর এক 107 মিমি রকেট। গর্জন করে উঠেছে আকাশ, বিস্ফোরণে কেঁপে উঠেছে দখলদারদের দুর্গ। আরো বড় চমক, এই অভিযান পরিচালিত হয়েছে সম্মিলিত শক্তিতে। আল কাসাম ব্রিগেড ও আল মুজাহিদিন ব্রিগেড একসঙ্গে আঘাত এনেছে দখলদার বাহিনীর উপর। ফিলিস্তিনি প্রতিরোধের এই ঐক্যই ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃস্বপ্ন। প্রশ্ন জাগে, যেখানে দখলদাররা নিজেদের শক্তিশালী অস্ত্র, আধুনিক প্রযুক্তি আর আকাশচুম্বী গোয়েন্দা নজরদারিতে গাজাকে পিষ্ট করতে চায়, সেখানে কিভাবে এক টুকরো অবরুদ্ধ ভূখণ্ড তাদের ভেঙে দিচ্ছে? উত্তর লুকিয়ে আছে প্রতিরোধের আগুনে। এই আগুন নিভে না ক্ষুধায়, নিভে না বোমায়, নিভে না মৃত্যুর হাহাকারে। এই আগুন জন্ম নেয় বিশ্বাস থেকে, আমরা মরে গেলেও মাটি বাঁচাবো। এই ঘটনায় প্রমাণ করে, গাজার মাটিতে দখলদার বাহিনী যতই হামলা চালাক, প্রতিরোধের আঘাত তাদের ঘাড়ে ফিরে আসবে। হামভি বিস্ফোরণ থেকে মেরকাভা ট্যাঙ্কে আঘাত, রকেট বর্ষণ থেকে ঘনত্ব টার্গেট করা, সবকিছু একটাই বার্তা দিচ্ছে, গাজার আকাশে আগুন জ্বলছে, কিন্তু সে আগুন নিভে যাওয়ার নয়। দুনিয়া তাকিয়ে আছে। দখলদারদের যান্ত্রিক বাহিনী প্রতিদিন এগোতে চায়, কিন্তু গাজার প্রতিটি গলিতে, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে বিস্ফোরণের হাহাকার। প্রতিরোধের শক্তি প্রতিটি আঘাতে যেন ঘোষণা করছে, এই মাটি আমাদের, এই যুদ্ধ আমাদের, আর জয়ের শুরু হবে আমাদের। গাজা বিধ্বস্ত, তবু গাজার মাথা উঁচু। এই প্রতিরোধ আবারও প্রমাণ করল, দখলদারের স্বপ্ন ভাঙবে, ভাঙবে তাদের অহংকার। কারণ প্রতিরোধ বেঁচে আছে, প্রতিরোধ জ্বলছে, প্রতিরোধ অদম্য। ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাজছে প্রতিশোধের গান। যখন হুথিরা আঘাত খায়, তারা অপেক্ষা করে না, সময় নষ্ট হয় না। শত্রু আঘাত করে, ততক্ষণে হুথি বাহিনী প্রস্তুত। এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সাইরেন। কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ দৌড়াচ্ছে, জানে এটি বিপদের বার্তা। মুহূর্তে সেই আশঙ্কা সত্যি হলো। ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা সক্রিয়। আকাশ জুড়ে আগুনের রেখা, যুদ্ধের রং। আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা। আইডিএফ জানালো হামলা থামানো হয়েছে, কিন্তু প্রতিশোধের তীব্রতা ছিল অনিবার্য। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করেছিল। অভিযোগ ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে, যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয়। কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি, তারা আকাশেই জবাব দিয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বন্দর খালি করুন, নিরাপদে থাকুন। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাত্র 10 মিনিটে 3টি ডক ধ্বংস। বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায়। আলমাসিরা জানায়, একদিনে ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে। কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে। আমরা হার মানব না।
টুইস্ট আসে প্রতিশোধের গল্পে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে। নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দেন, যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন, মূল্য দিচ্ছে কে? 14 দিনে হুথিরা অন্তত 212 বার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। লোহিত সাগরের রমন বিমানবন্দর, যেখানে হুথি ড্রোন বিস্ফোরিত হয়, আহত হয় অন্তত 2 জন। বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ, শহর কেঁপে ওঠে বিস্ফোরণে। হুথির ভাষ্য স্পষ্ট, এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। মাঝে মধ্যেই আঘাত করছে বাণিজ্যিক জাহাজও। ইসরায়েল যতই আঘাত হানুক, হুথিরা জবাব দেবে সাথে সাথে। এটি শুধু ইয়েমেনের লড়াই নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে, একটি সত্যিকারের যুদ্ধের গল্প, যেখানে আকাশে মাঠ, প্রতিরক্ষা ও প্রতিশোধী গান। হুথির শক্তি মানে সাহস, প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা। এবারও তারা থামবে না। কাতারের সম্মেলন শেষ, আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধ বিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর, সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল, মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল, কিন্তু তেল আবিব যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল, এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে। কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে, 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট, হুথি মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে 2 শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক? কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে। গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13ই সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আবিবের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট, তারা বলছে, যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার শপথ। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতীক, এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না। গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে।
মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম উঠছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগে মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে, একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয় তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে, কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে, নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। দোহা, কাতারের রাজধানী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তে যেন আগুন জ্বলে উঠেছে। ইসরায়েলের বিমান হামলার মাত্র কয়েকদিন পর কাতার কড়া হুঁশিয়ারি দিল। মুখপাত্র মাজিদ আল আনসারি বললেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিনা শাস্তিতে তারা পার পাবে না। হামলার সময় হামাসের 5 নেতা নিহত হয়েছেন। দোহা শুধু ক্ষোভ প্রকাশ করছে না, তারা বলছে অপরাধের মূল্য দিতে হবে। কাতারের বার্তা যেন মধ্যপ্রাচ্যের কূটনীতির জন্য এক নতুন দিক নির্দেশ করছে। অনেকে বলছেন এটি শুধু হুঁশিয়ারি নয়, এটি শক্তি প্রদর্শনের এক স্ট্র্যাটেজিক বার্তা। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে, বিমান বাহিনীর এই হামলা বিফলে যায়নি। নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি ওই হুঁশিয়ারি দেন। এদিকে ইরানও পিছিয়ে নেই। 12 দিনের তীব্র যুদ্ধের পর ইরানের আতঙ্ক চূড়ান্ত রূপ নেয়। বিদেশি জিপিএস সিস্টেমের ওপর নির্ভরতা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে মোসাদ ইরানের শীর্ষ নেতাদের খুঁজে হত্যা করেছে। এখন ইরান নতুন পথ বেছে নেয়, নিজস্ব জাতীয় স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্ক। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেছেন, বিদেশি জিপিএস কখনো সম্পূর্ণ নিরাপদ হতে পারে না। আমাদের নিজস্ব নক্ষত্র মণ্ডল তৈরি করতে হবে। এই প্রকল্প শুধু সামরিক নয়, বরং বেসামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নগর পরিবহন, ট্রেন, জাহাজ ও বিমানের নেভিগেশন সুরক্ষিত হবে। ইরানের স্যাটেলাইট চিত্র দিয়ে তারা কৃষি এবং পানি সম্পদ পর্যবেক্ষণ করছে। গম, বার্লি, ভুট্টা, আলু উৎপাদন থেকে শুরু করে আমদানি রপ্তানি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে মহাকাশ চিত্রের সাহায্যে। একই সঙ্গে ইরান 2026 সালের মধ্যে 4টি নতুন উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। জাফর, পায়া, কাউসার এবং সোলাইমানি ন্যারো ব্যান্ড প্রতিটি উপগ্রহের লক্ষ্য দেশের উন্নয়ন ও পর্যবেক্ষণ।
কাতার সরাসরি ইসরায়েলকে সতর্ক করছে, ইরান প্রযুক্তির মাধ্যমে নিজের শক্তি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে প্রতিটি পদক্ষেপ এখন এক একটি অগ্নি পরীক্ষা। দোহা বলছে অপরাধের মূল্য দিতে হবে, তেহরান বলছে নিরাপত্তা এবং স্বাধীনতা নিজেদের হাতে রাখতে হবে। দোহার সংবাদ সম্মেলন, কাতারের কড়া হুঁশিয়ারি, ইরানের মহাকাশ কেন্দ্রের আলো এবং ভবিষ্যতের উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি, সমস্ত চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। আরব ও ইসলামিক বিশ্বের নিরাপত্তা, ইরানের প্রযুক্তিগত শক্তি এবং ইসরায়েলের আগ্রাসন, সব মিলিয়ে এক অবিশ্বাস্য নাটক। মধ্যপ্রাচ্য কেবল যুদ্ধের ময়দান নয়, এটি কূটনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক শক্তির খেলা, যে কেউ এক মুহূর্তে গল্পের অংশ হতে পারে। দোহা ও তেহরানের শক্তি প্রদর্শন সেই বার্তা দিচ্ছে, এখন সময় এসেছে নতুন রাজনৈতিক, কৌশলগত এবং প্রযুক্তিগত শক্তি প্রদর্শনের। সমুদ্রের নীল জলে মানবতার বিদ্রোহ, গাজার জন্য সাহসী পদযাত্রা। ভোরের আলো ফোটার আগেই তিউনিসিয়ার শান্ত ছোট্ট সমুদ্র বন্দর সিডি বুসাইটে জমে উঠেছে ভিড়। হাতে পতাকা, গলায় ফেস্টুন, চোখে আসা। সারি সারি নৌকা সমুদ্রের দিকে ছুটছে। সবচেয়ে বড় নৌকায় সওয়ার 100 জন কর্মী ও সমর্থক। তাদের লক্ষ্য একটাই, গাজার অবরোধ ভাঙা, ইসরায়েলের নাকের নিচে মানবিক সহায়তা পৌঁছে দেয়া। এই ফ্লোটিলার সাহসের গল্প শুধু স্থানীয় নয়, সংবাদ পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। 16টি দেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে স্বাক্ষর করেছেন যৌথ বিবৃতিতে। তুরস্ক, স্পেন, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা সবাই একই কণ্ঠে বলেছে, ফ্লোটিলার উপর কোনো অবৈধ বা সহিংস আক্রমণ বরদাস্ত করা হবে না। তবে এই যাত্রা মোটেও সহজ নয়। সম্প্রতি 2টি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। কিছু নৌকা নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, ফলে তিউনিসিয়া থেকে বহর ছাড়তে দেরি হয়েছে 11 দিন। হামলার দায় কেউ স্বীকার করেনি, কিন্তু ইতিহাস আমাদের বলে গাজার অবরোধ ভাঙার চেষ্টায় পাঠানো নৌবহরের উপর বারবার হামলা চালানো হয়েছে। তবে সাহসী সকলে থামেনি। ফ্লোটিলায় রয়েছেন 300 এর বেশি অংশগ্রহণকারী। শুধু মানবাধিকার কর্মী নয়, আছেন সংসদ সদস্য, শিল্পী, লেখক। হাতে আছে চিকিৎসা সামগ্রী, শিশুদের জন্য দুধের পাউডার, ওষুধপত্র, যা গাজার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। আয়ারল্যান্ডের কমেডিয়ান ধাতক হিকি বলেন, বাধা আসবে, সেটা ভেতর থেকে হোক বা বাইরে থেকে, কিন্তু আমাদের বার্তা একটাই, আমরা এগিয়ে যাব। এছাড়াও রয়েছে 2টি স্বতন্ত্র সঙ্গী নৌকা, একটি আন্তর্জাতিক আইনজীবীদের বহনকারী পর্যবেক্ষক জাহাজ, আরেকটি ইতালি ভিত্তিক সমুদ্র উদ্ধারকারী জাহাজ লাইফ সেভার 2, যা নিরাপত্তা ও আস্থার প্রতীক। বৃহত্তর উদ্দেশ্য স্পষ্ট, শুধু ত্রাণ নয়, বিশ্বের মানুষের পক্ষ থেকে শক্তিশালী বার্তা। ফ্লোটিলার মুখপাত্র ব্রুনো গিলকা বলেন, ফিলিস্তিনিদের আমরা ভুলিনি, আমরা তাদের পাশে আছি। বন্দর ঘেঁষে দাঁড়ানো সাধারণ মানুষের চোখেও ফুটেছে একই অঙ্গীকার। হাত নাড়ায়, অশ্রুসিক্ত বিদায় মুহূর্তে বোঝা যায়, এটি কেবল নৌযাত্রা নয়, অন্যায়ের বিরুদ্ধে মানবতার দীর্ঘ পদযাত্রা। আজ বিশ্বজুড়ে রাজনৈতিক স্বার্থের লড়াই চলছে, তবুও এই 40টিরও বেশি নৌকার বহর মনে করিয়ে দিচ্ছে, মানবতার ডাকে মানুষ এখনো এক হতে পারে। সাগরের ঢেউয়ের মতো এই যাত্রার গল্প ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে, কেউ সমর্থনে, কেউ উদ্বেগে, কিন্তু সবার চোখ এখন ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান সামুদ ফ্লোটিলার দিকে। নৌকার পতাকা উঠছে, ঢেউ কেটে যাচ্ছে সাহসী পদচারণায়। প্রতিটি জাহাজে মানুষের আশা, দৃঢ় সংকল্প, মানবতার প্রতিশ্রুতি। আজকের এই যাত্রা শুধুই গাজার জন্য নয়, এটি পৃথিবীকে মনে করিয়ে দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষের শক্তি কখনো থামে না। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরও বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আরও হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন, এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স্ট নিউজ এজেন্সিকে বলেছেন, আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে।
আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে, তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না। মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরও বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরও বেশি শক্তিশালী। রাত গভীর, তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ, কিন্তু ইরান যেন এক যুদ্ধ জাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে, সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম, শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় আকাশে মিসাইল ঠেকাবে বেইজিংয়ের তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিতও দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে। যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিমি স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম। কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়েছে। নাদিমির মতে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞার। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে, সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা, গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা। সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়। বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরও শক্তিশালী করার জন্য।
কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। দ্বিতীয় ইরানের রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেলাবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তি হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব। কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল। আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা? কেরমানে ইরানের রহস্য ঘেরা শক্তি। আলো নিভে গেলে নিস্তব্ধতার ভেতরে যখন মাটি কেঁপে ওঠে, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল প্রকৃতির খেলা নাকি মানুষের তৈরি বজ্রধ্বনি? ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমানে ভূমিকম্প যেন এই প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। রিক্টার স্কেলে 5.1 এর বেশি মাত্রার এই কম্পন শুধু ইরানের মাটি নয়, কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। সাধারণত ইরানে ভূমিকম্প নতুন কিছু নয়। বছরে গড়ে 2000-এর বেশি কম্পন এখানে হয়, যার মধ্যে অন্তত 15টির মাত্রা থাকে 5 বা তার বেশি। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ ভূমিকম্পের কেন্দ্র ছিল শহর থেকে 30 কিলোমিটার দূরের জনহীন এলাকা, যেখানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি শিবির ও ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। একই রকমভাবে জুন মাসে সেমনান অঞ্চলের কম্পনও হয়েছিল এমন এক জায়গায় যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স আর স্পেস সেন্টার। পশ্চিমারা তাই নতুন করে প্রশ্ন তুলছে, এটি কি সত্যিই প্রাকৃতিক ভূমিকম্প নাকি ইরানের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফল? ইতিহাসের ছায়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন পরমাণু বিস্ফোরণের সময় মাটির নিচে যে শক্তি নির্গত হয় তা অনেকটা ভূমিকম্পের মতোই কম্পন তৈরি করতে পারে। যদিও তারা স্পষ্ট করেছেন ভূমিকম্প আর পারমাণবিক বিস্ফোরণকে আলাদা করা সম্ভব। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবুও জল্পনা থামছে না, কারণ সাম্প্রতিক ইতিহাসে সন্দেহ জাগাচ্ছে
জুন মাসেই ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, যেখানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান থেকে বর্ষণ করে 3টি ইরানি পরমাণু কেন্দ্রে। যদিও ওয়াশিংটনের দাবি তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কখনোই থামবে না। শক্তির নাটকীয় উত্থান। এই পটভূমিতে কেরমানের ভূমিকম্প যেন এক সিনেমাটিক টুইস্ট। আকাশ থমথমে, বাতাস ভারী, আর মাটির নিচে যেন বিস্ফোরিত হচ্ছে অজানা এক শক্তি। পশ্চিমাদের আশঙ্কা ইরান হয়তো পরীক্ষার মাধ্যমে জানিয়ে দিল তারা কেবল আঞ্চলিক শক্তি নয়, পারমাণবিক ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জার্মান ভূবিজ্ঞান কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের উৎস ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এই গভীরতায় সন্দেহ বাড়াচ্ছে, কারণ সামরিক বিস্ফোরণ বা পরীক্ষা সাধারণত মাটির নিচেই পরিচালিত হয়। ফলে অনেকের চোখে এটি আর নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং শক্তির প্রদর্শনী। ওয়াশিংটন আর তেল আবিবে হয়তো এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র হাতে নিয়েছে? যদি তাই হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়ঙ্কর পালাবদল। যে শক্তি এতদিন ধরে কেবল ধারণা আর অভিযোগের আড়ালে ছিল, তা কি এখন বাস্তব হয়ে উঠছে? ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার হবে, কিন্তু শত্রুর চোখে শান্তিপূর্ণ শব্দটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কেরমানের রাত যেন তাই এক রহস্যময় সিনেমার দৃশ্য। ভূপৃষ্ঠে ভূমিকম্প, কিন্তু গভীরে শত্রুর বুক কাঁপানো কম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভাবছে ইরান কি শেষ পর্যন্ত সেই অদৃশ্য সীমারেখা পেরিয়ে গেছে? যদি সত্যিই তা ঘটে থাকে, তবে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের পর্দা উঠতে যাচ্ছে। আর সেখানে কেন্দ্রীয় চরিত্র ইরান, সেই ইরান যাকে ভয় দেখাতে আকাশপথে বোমারু বিমান নামানো হয়েছিল, অথচ মাটির নিচে হয়তো গড়ে উঠছে এমন শক্তি যা কাঁপিয়ে দেবে দুনিয়ার পরাশক্তিকেও। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ। পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে, কিন্তু ইরান বলছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর এক মেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের?
ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো, যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে, তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে। আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতো সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত।